ড্রামা শুরু হয় আমাদের গল্পের নায়িকা শিনকে দেখিয়ে। সে ওয়েটার হিসাবে একটা রেস্টুরেন্টে কাজ করছিল। শিন ভাবে এটা আমার 28তম জব। আমি যদি এই জবটাও হারিয়ে ফেলি তাহলে আমার মা বাবাকে আমাদের বাড়ি বিক্রি করতে হবে। সেই রেস্টুরেন্টে আমাদের গল্পের হিরো হানু ছিল এবং একটা মেয়ের সাথে ব্লাইন্ড ডেটে এসেছিল তার মেয়েকে নিয়ে। আর সে মিয়াকে তো উপহারও দিচ্ছিল, কিন্তু মিয়া তাকে একদমই নোটিস করে না। সেখানে হান বলে তার মা মারা যাওয়ার পর থেকে সে একটা কথাও বলেনি, কিন্তু আমার বিয়ের জন্য একটাই শর্ত, তোমার আমার মেয়েকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসতে হবে। সে মেয়েটা বলে মিয়া তো অনেক বেশি কিউট আর আমি বাচ্চাদেরকে অনেক বেশি পছন্দ করি, একদম নিজের মেয়ের মতো আমি তাকে ভালোবাসবো। সেখানে হানের কাছে কারো কল আসে, তাই ও বাইরে চলে যায়। কলে ডাক্তার ওকে বলছিল আপনি আপনার মেয়ের জন্য যত নেনি বা ডাক্তার হায়ার করেন না কেন, তারা আপনার মেয়েকে সুস্থ করতে পারবে না। আসলে আপনার মেয়ের একজন মায়ের প্রয়োজন। হানের যাওয়ার পরপরই তো সে মেয়ে সেখানে মিয়াকে বলছিল আমি এখন তোমার সৎ মা হব, তাই তুমি এখন আমাকে এরকম ভাবে প্যারেশান করবে না। কিন্তু এরপরেও মিয়া তাকে পাত্তাই দেয় না আর নিজের মায়ের ছবি আঁকছিল। সে মেয়ে তখন অনেক বেশি রেগে যায় আর বলে তুমি আমাকে ইগনোর করছো। আর সেখানে ও যা এঁকেছিল তাও নিচে ফেলে দেয়। শিন আবার এসব কিছু দেখে ফেলে আর ওর তো অনেক বেশি রাগ হয়। সে মেয়ে তো মিয়াকে বলে তুমি আবার এসব ব্যাপারে তোমার বাবাকে কিছুই বলবে না, না হলে তোমার বাবার সাথে যখন আমার বিয়ে হবে আমি তোমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিব। শিনের সেখানে অনেক বেশি রাগ হচ্ছিল আর ও সেখানে ওকে মারতে চাচ্ছিল। তখনই ওর প্যারেন্টসের কথা ওর মনে পড়ে। ওর প্যারেন্টসরা সেখানে ওকে বলছিল তুমি 28টা জব হারিয়ে ফেলেছ, কিন্তু কোনো সমস্যা নেই, এই জব থেকেও যদি তোমাকে বের করে দেওয়া হয় তুমি একদমই মন খারাপ করবে না, বাড়িতে চলে এসো। শিন বলে তোমরা একদমই চিন্তা করবে না, আমি এবার হিরো হওয়ার একদমই চেষ্টা করব না। শিন ভাবে আমি কোনো অন্যায় দেখলে সহ্য করতেই পারি না, কিন্তু এই জবের জন্য আমার এসব কন্ট্রোল করতে হবে। সেখানে সে ব্লাইন্ড ডেটের মেয়ে তো বাচ্চাটাকে অনেক বেশি প্যারেশান করেছিল। শিন তো আর সহ্য করতেই পারে না। সে মেয়েটা মিয়াকে মারছিল আর বলছিল তুমি কেন কিছু বলছো না, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না। ও রেগে সেখানে সে মেয়েটার উপরে পানি ছুঁড়ে মারে। সে মেয়ে তো চিল্লায় আর বলে তোমার এত সাহস, তুমি একজন ওয়েটার আর কিছুই না, আমি এখনই তোমার নামে কমপ্লেন করছি। তুমি জানো না আমি কে। সেখানে শিন বলে তোমার মধ্যে কোনো ম্যানার্সই নেই, এত ছোট বাচ্চাকে বুলি করছিলে। হান তো আসার পরে সব কিছু দেখে ফেলে এবং সে মেয়েকে তাড়িয়ে দেয়। তখনই শিনের কাছে ম্যানেজার আসে আর বলে তোমার এত সাহস, তুমি কাস্টমারের সাথে অসভ্যতা করেছ, এখন তোমার টাকা কাটা হলো আর চুপচাপ বের হয়ে যাও। শিনও সেখানে রেগে যায় আর বলে আচ্ছা ঠিক আছে, এরকম জবের আমারও কোনো প্রয়োজন নেই। আর সেখানেও রেগে মেগে চলে যাবে, পেছন থেকে হানোকে আওয়াজ দেয় আর বলে আমি তোমাকে একটা জব অফার করতে পারি। শিন তার কথা শুনে অনেক অবাক হয়। তারপর দেখা যায় ও তার প্যারেন্টসকে কন্ট্রাক্ট পেপার দেখায়। ওর প্যারেন্টস তো পুরাই শকড হয়ে যায় আর বলে 5 মিলিয়ন টাকা, এ টাকা কি আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। শিন বলে না, এটা হচ্ছে একটা লেবার কন্ট্রাক্ট। শিন তার প্যারেন্টসকে বলে আজকে একজন বিজনেস টাইকুন হান আমাকে কাজ দিয়েছে, সে দেখেছিল আমি কিভাবে তার মেয়েকে প্রোটেক্ট করেছি, তাই সে আমাকে কাজ দিয়েছে আর সে আমাকে স্টেপ মাদার হিসাবে হায়ার করছে। আসলে তার মেয়ে কথা বলতে পারে না, তাই সে চায় আমি তার খেয়াল রাখি। শিনের মা বলে কিন্তু সৎমা হিসাবে তুমি যদি কাজ করো তোমার বিয়ে কিভাবে হবে। শিন বলে মা এবং বাবা আপনাদের টাকার কথা ভাবতে হবে, তাছাড়া দেখো এই জবটা কতই না সোজা। আমার শুধু মিস্টার হানের বোবা মেয়ের খেয়াল রাখতে হবে আর যে কোনোভাবেই হোক তাকে কথা বলাতে হবে। মিস্টার হানের মেয়ে যখন কথা বলা শুরু করে দিবে তখনই আমি 5 মিলিয়ন টাকা পাবো। এর থেকে ভালো কোনো জবই হয় না, এত কম কাজে এত বেশি টাকা। শিনের প্যারেন্টসও সেখানে রাজি হয়ে যায়। তারপরে সিনে দেখা যায় ওর প্যারেন্টস ওকে অনেকগুলো খাবারের জিনিসপত্র দেয় আর বলে সেখানে যাওয়ার পর নিজের ভালো খেয়াল রাখবে। তাছাড়া সেখানে যাওয়ার পর কেউ যদি তোমাকে বুলি করে তুমি বাড়িতে ফিরে এসো, আমাদের টাকার কোনো প্রয়োজন নেই, আমাদের মেয়ে ঠিক থাকলেই হলো। আর যে কোনো সমস্যা হলে আমাকে কল করবে, আমি রক্ষা করতে চলে আসব। শিন বলে আপনাদের কি মনে হয় আপনাদের মেয়েকে কেউ প্যারেশান করতে পারবে। তখন তারা বলে আমরা জানি কেউ তোমাকে প্যারেশান করতেই পারবে না, কারণ তুমি সবার অবস্থা নিজেই খারাপ করে ছাড়বে। সেখানে হান আসে ওকে নেওয়ার জন্য, তারা সবাই তাকে হ্যালো বলে। হান তো অবাক হয়ে যায় এত কিছু নিতে হবে। শিন বলে এগুলো অনেক ভালো জিনিস, আমাকে মা এবং বাবা দিয়েছে, আমার নিতেই হবে।
সেখানে হান তো সবকিছু গাড়িতে রাখায়। শিনের বাবা সেখানে বলে, আমাদের মেয়ে আসলে অনেক বেশি রাগী, সে কোনো সমস্যা করে ফেললে আপনারা প্লিজ একটু বরদাস্ত করবেন, আর কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, তাকে জব থেকে বের করবেন না। হান তো সেখানে অনেক বেশি হাসে। শিন তার প্যারেন্টসকে বলে, আমি গেলাম, আপনারা বেশি আমাকে মিস করবেন না। তারপর দেখা যায় ও তো হানের সাথে গাড়িতে বসে পড়ে। গাড়িতে বসার পর ও হানকে বলছিল, আমি সব কাজের লিস্ট করে নিয়েছি। ও সেখানে হানকে বলে, আমি সবার আগে সকালে জাগবো, তারপর ওকে জাগাবো, তারপর মিয়ার জন্য নিউট্রিশনের খাবারের ব্যবস্থা করব, তারপর আমি ওকে স্কুলে নিয়ে যাব আর নিজে নিয়েও আসবো। আর কেউ যদি ওকে বলি করে আমি তাকে ছাড়বো না, শিক্ষা দিয়ে ছাড়বো। তাছাড়া রাতে যদি ওর ঘুম না আসে আমি ওকে গান শোনাবো আর তারপর ঘুম পাড়াবো। হান বলে, সব কিছু তো কন্ট্রাক্টে নেই। শিন বলে, বস আমি আপনার কাছ থেকে টাকা নিচ্ছি, তাই এই কাজ তো আমার করা উচিত। তাছাড়া মিয়া তো অনেক বেশি কিউট, আমার তাকে অনেক বেশি ভালো লেগেছে। ওর সেখানে আরও কিছু মনে পড়ে, আরও সেখানে নোট করে। অন্যদিকে দেখা যায় মিয়া তো সেখানে ড্রয়িং করছিল আর সেখানে মেয়েদেরা কথাবার্তা বলছিল। তারা বলে আজকে বাড়িতে নতুন ম্যাডাম আসবে, এ কথা জানার পর তো মিস্টার হানের মা অনেক খুশি হবে। একজন মেয়ে সেখানে চা খাচ্ছিল আর বলছিল, এখন তো মিয়া অনেক বেশি অসহায় হয়ে যাবে, তার সৎমা চলে আসবে। তার বাবা যখন সৎমা নিয়ে আসবে তার অবস্থাই তো খারাপ হয়ে যাবে, কারণ বেচারি কথা বলতে পারে না। তাছাড়া ভবিষ্যতে যদি ওর ভাই হয়ে যায় তখন তো মিয়াকে সবখান থেকে আউট হতে হবে। তারা যখনই বুঝতে পারে মিস্টার হান এসেছে, সবাই তো গ্রিট করার জন্য সামনে চলে যায়। হান তো সেখানে শিনকে নিয়ে আসে আর বলে, সে হচ্ছে আমার নতুন ওয়াইফ আর সেই এখন তোমাদের ম্যাডাম। সবাই সেখানে তাকে ওয়েলকাম জানায়, কিন্তু ও তো সেখানে মিয়ার কাছে দৌড়ে যায়। কিন্তু মিয়া তো আবার এই সব কিছু দেখার পর ভয় পেয়ে যায় আর সরেই যায়। আর শিন তো নিচে পড়ে যায়। মিয়া তাকে দেখার পর তো হানের পেছনে গিয়ে লুকায়। শিন বলে, আমি তোমার নতুন মা, এখন থেকে আমি তোমার জন্য ফাইট ব্যাক করব, আর যারা তোমাকে বুলি করবে সবাইকে ভালো শিক্ষাও দিব। তাছাড়া আমি অনেক বেশি চালু, আমি অনেক বেশি চিল্লাই, কিন্তু এখন যখন তুমি আমার মেয়ে হও আমি তোমার জন্য সব কিছুই করব। তাই কেউ তোমাকে বুলি করলে আমি তাকে ছাড়বো না। তাই তুমি আমাকে তোমার রুমমেট ভেবে হাক করে নাও। আরও সেখানে মিয়াকে হাক করে আর বলে, তুমিও আমাকে হাক করো, না হলে আমি কিন্তু তোমাকে ছাড়বই না। মিয়া সেখানে বাধ্য হয় আর ওকে হাক করে। হান ভাবে আমার মেয়ে তো সবার কাছ থেকেই দূরে থাকে, কিন্তু ওকে হাক করে ফেললো। আমি এই কাজের জন্য একেবারে ঠিক মানুষকেই চুজ করেছি। সেখানে হানের কাছে কল আসে, ওকে আজকে আর্জেন্ট বিজনেস মিটিংয়ের জন্য অন্য দেশে যেতে হবে। তাই ও শিনকে বলে, তুমি কি মিয়ার খেয়াল রাখতে পারবে? মিয়া বলে, আপনি একদমই টেনশন করবেন না, আমি ওকে দেখে রাখবো। আর আপনি ফিরে আসার পর যদি দেখতে পান তার একটা চুলও পড়েছে, তাহলে আমি আপনাকে আরও 5 মিলিয়ন টাকা পে করব। হান সেখানে সব মেয়েদেরকে অর্ডার করে, আমি যখন থাকবো না সবাই শিনের কথা মতো চলবে। হান তারপর মিয়াকে বিদায় জানিয়ে চলে যায়। মিয়া ভাবে আমার মাকে কেউ রিপ্লেস করতে পারবে না। তারপর দেখা যায় তারা দুজনেই তো রাতের খাবার খাচ্ছিল, কিন্তু মিয়া তো কোনো খাবারই খায় না। আর যখন উঠে চলে যাবে শিন তার হাত ধরে আর বলে, তুমি কেন কিছু খাচ্ছ না? মিয়া টাইপ করে বলে, আমার খাওয়া হয়ে গেছে। শিন বলে, তুমি এক কামড় খাবারও খাওনি, তোমার পেট কিভাবে ভরতে পারে? আরও মেয়েকে সেখানে অন্য কিছু খাবারের নাম বলে এবং তার জন্য বানিয়ে আনতে বলে। একজন মেয়ে সেখানে সামনে আসে আর বলে, মিস্টার হান এখন চলে গেছে, আপনার নাটক আর করতে হবে না। আমি ছোটবেলা থেকে মিয়াকে হ্যান্ডেল করেছি, আমি জানি তাকে কিভাবে সোজা করতে হবে। মিয়া ভাবে বাবা চলে গেছে, এখন এই মেয়ের তার আসল রূপ দেখাবে। মেয়ের সেখানে মিয়াকে বলে, তোমার মধ্যে কোনো ম্যানার্সই নেই, তাছাড়া তুমি কথাও বলতে পারো না, তুমি যদি এরকম ঢং করো কেউ তোমাকে ভালোবাসবে না। তাই যা রান্না করা হচ্ছে সবই খেয়ে ফেলো। এত বছর ধরে আমি তোমাকে কি শেখাচ্ছি? সে মেয়েদের কথাবার্তা শোনার পর শিন বুঝতে পারে সে আসলে মিয়াকে বুলি করে। শিন তাকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? আরে বাড়িতে তোমার কাজই বা কি? মেড বলে, আমার কাজ হলো মিয়া ম্যাডামের দেখাশোনা করা, তার কি লাগবে না লাগবে সব দেখা। শিন বলে, এর মানে তুমি বাড়িতে কাজের মেয়ের কাজ করো, কিন্তু এরকম ভাবে তুমি কথাবার্তা বলছো যেমন তুমি মিয়াকে স্যালারি দাও। শিন তো মিয়াকে বলে, তুমি জানো আমার মা অনেক ভালো খাবার বানাতে পারে, তাহলে কেন না আমরা আরেকটা কাজ করতে পারি? আমরা এই মেয়েকে কাজ থেকে বের করে দেই আর আমার মাকে এখানে কাজে রেখে দেই।
সে তোমার জন্য অনেক মজার খাবার বানাবে। সেখানে মেড বলে, আমি তো মিস মিয়ার ভালোর জন্যই বলছিলাম, কিন্তু আপনার ভালো না লাগলে আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু প্লিজ আমাকে ফায়ার করবেন না। শিন বলে, এখন কিছু বলে কোনো লাভই হবে না, অনেক দেরি হয়ে গেছে, এখন নিজের সব জিনিসপত্র নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাও। সেখানে মেয়ের আর কিছু বলতেই যাবে ও সেখানে সে মেয়েকে বকে তাড়িয়ে দেয়। সেখানে মিয়া ভাবছিল সে আমার সাইড নিয়ে কথা বলল। শিন তারপর সব মেয়েদেরকে বলে, তোমরা তো সব কিছু শুনতেই পেয়েছ, তোমাদের মধ্যেও যদি কেউ মিয়াকে বুলি করে তাহলে আমি সবাইকে এরকমভাবেই ফায়ার করে দিব। আরও সব মেয়েদেরকে অর্ডার করে, আমি যে খাবারগুলো বানাতে বলেছি সব খাবার বানিয়ে নিয়ে আসো। তারপর দেখা যায় সেখানে অন্যরকম খাবার নিয়ে আসা হয়। শিন তো মিয়াকে বলছিল এখন খাবার খেয়ে নাও। শিন ভাবে তার সাথে আমার মাত্র 2বারই দেখা হয়েছে, কিন্তু সে দেখার পরপরই বুঝতে পেরে গেছে আমার সে খাবারগুলো পছন্দ না। সে আমার সাথে সম্পর্ক ভালো করার জন্য এই সব কিছু করছে, কিন্তু আমি তার ফাঁদে পা দিব না। এই সব কিছু ভেবে ও তো খাবার খাচ্ছিল না, তাই শিন তো সেখান থেকে চলে যায়। তখন মিয়া সব খাবারগুলো ফিনিশ করে। শিন তো সেখানে সব কিছু দেখে এবং নোট করে রাখে। শিন ভাবে শুধুমাত্র খাবারই যথেষ্ট না, আমার এরকম কিছু করতে হবে যাতে সে নিজে থেকেই কথা বলে। তারপরের দিন দেখা যায় ও তার জন্য অনেকগুলো শপিং করে নিয়ে আসে। ও সেখানে ব্যাগ রেখে ওকে দেখাচ্ছিল আর বলে, এগুলো তোমার নতুন কাপড় যা আমি তোমার জন্য কিনে এনেছি, আর দেখো এই জামাটা কতই না সুন্দর। মিয়া সেখানে ওকে টাইপ করে দেখায়, আমার কাছে অনেক জামা কাপড় আছে। শিন বলে, না, তোমার কাছে শুধু সাদা এবং কালো জামা কাপড়ই আছে, আর তুমি কেন সব সময় পুরো মানুষের মতো জামা কাপড় পরে থাকো, তোমার কালারফুল কিছু পরা উচিত। কিন্তু মিয়া তো সেসব জামা কাপড় পরবে না, তাই সে পালায়। কিন্তু সেখানে শিন তো তার পেছনেই পড়ে থাকে, ও খেতে নিয়েও শান্তি পায় না। ও সেখানে ওর পিছনেই পড়ে থাকে আর বলে, প্লিজ জামাটা ট্রাই করো। এসব দেখে তো মিয়া পুরো বিরক্তই হয়ে যায় আর বাধ্য হয় সে জামা পরতে। শিন তার চুলে বেনি করে দেয় আর মিয়াকে বলে, তোমাকে কতই না কিউট লাগছে, তোমার নিশ্চয়ই এখন অনেক বেশি ভালো লাগছে আর তুমি আমাকে পছন্দ করেছো, তাই না? মিয়া সেখানে টাইপ করে আর বলে, না, একদমই না। শিন বলে, তুমি এক না একদিন আমাকে পছন্দ করবেই। সেখানে মিয়া তো চুল দেখে আর ভাবে, আমার মাও আমাকে এরকম ভাবে চুল বেঁধে দিত। সেখানে শিন তার রুম দেখে এবং তার মাথায় আরেকটা বুদ্ধি ঘোরে। আরও মিয়াকে বলে, আমার কাছে আরেকটা সারপ্রাইজ আছে, আর ওকে পরে রুমে নিয়ে যায়। সে রুম দেখার পর তো ও পুরাই অবাক হয়ে যায়, কারণ সে রুম ভরা পুরো খেলনা, বিছানার কভার থেকে শুরু করে সব কিছু অনেক সুন্দর ছিল। যদিও মিয়ার সব কিছু ভালোই লাগে, কিন্তু সে বলে এগুলো একদমই ভালো না। শিন বলে, এসব বলে কোনো লাভ হবে না, এগুলো তো এখানেই থাকবে। আর চলো, এখন তোমার গোসল করতে হবে, চলো আমরা একসাথেই গোসল করি। আমি তোমার জন্য ভালো একটা নাইট ড্রেসের ব্যবস্থা করেছি, তাছাড়া একসাথে গোসল করলে আমি তোমার পিঠ কসলাতে পারবো। মিয়া সেখানে ফোনে টাইপ করে দেখাবে না, কিন্তু সে তার কোনো কথাই শোনে না, ফোন নিয়ে ফেলে। শিন বলে, তুমি যখন কিছুই বলছো না এর মানে হ্যাঁ। ও বারবার না করে ইশারা করে। শিন বলে, আমি কিছুই বুঝতে পারছি না, চলো গোসল করবে। আরও জোর করে যখন ওকে নিয়ে যাবে তখনই হান চলে আসে। হানকে দেখার পর তো মিয়া তার পেছনে পলায়, আর সেখানে হানের হাত ধরেছিল। হান ভাবে অনেক সময় পর মিয়া আমার এতটা কাছে। শিনের আসার পর আসলেই তার মধ্যে পরিবর্তন হচ্ছে। হান তো শিনকে জিজ্ঞেস করে, তুমি কি করছো? শিন বলে, আসলে আমরা আজকে একসাথে গোসল করব, আর আমি ভাবছি তার পিঠও কসলে দিব। হান তো অবাক হয়ে যায় আর ভাবে ওদের সম্পর্ক কি এত ভালো হয়ে গেছে। মিয়া সেখানে না করে, কিন্তু সে শিনের সাথে ওকে পাঠিয়ে দেয়। তারপর দেখা যায় শিন তো হঠাৎ করেই তার রুমে চলে আসে। হান তো মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছিল। শিন তো জলদি করে তার মুখ ঘোরায় আর বলে, আসলে মিয়া আমাকে তার রুমে ঘুমাতেই দিচ্ছিল না আর বের করে দিয়েছে, তাই আমার কাছে কোনো অপশন ছিল না। হান বলে, ঠিক আছে, তুমি বিছানায় ঘুমিয়ে পড়ো আর আমি সোফায় ঘুমাচ্ছি। আর তার ল্যাপটপ নিয়ে কাজ করা শুরু করে দেয়। আর শিনকে বলে, যদি আমরা এক রুমে না ঘুমাই তাহলে মেয়েরা এসব কিছু নিয়ে গসিপ করবে আর তোমার কোনো কথাকেই গ্রাহ্য করবে না। তাছাড়া পরে আমি আমার মাকে কী বা এক্সপ্লেন করব, তারা সবাই জানে আমাদের বিয়ে হয়ে গেছে। শিন বলে, আমি এসব কিছু অনেক আগে থেকেই জানি, আমি অনেক শর্ট ড্রামা দেখি, তাই আমি আগে থেকেই ব্যবস্থা করে নিয়েছি আর একটা টেন্ট বানিয়ে ফেলে। আরও হানকে বলে, আমি এখানে অনেক ভালো করে ঘুমাবো, তাই আপনার বিছানায় আপনিই ঘুমান। আরও সেখানে টেন্টের মধ্যে চেনও লাগিয়ে ফেলে। আরও তার প্যারেন্টসকে কল করে।
তার প্যারেন্টসেরা তো ওকে দেখার পর অনেক খুশি হয়ে যায়। তারা সেখানে ওর টেন্ট দেখে ফেলে আর বলে, মিস্টার হান কি তোমাকে বুলি করছে? তোমার টেন্টে ঘুমাতে হচ্ছে? যদি এরকম ব্যাপার হয় আমাকে বলো, আমি এখনই গিয়ে তাকে অনেক জোরে একটা পাঁচ মারবো। হান তো বাইরে থেকে সব কিছুই শুনছিল। শিন তার প্যারেন্টসকে বলে, আরে না, এরকম কিছুই না, তোমরা ভুল ভাবছো। ওর প্যারেন্টস সেখানে বলে, তুমি যা করতে চাইবে আমরা তোমাকে সাপোর্ট করব, আমরা কোনো টাকা চাই না, শুধুমাত্র আমাদের মেয়েকে চাই। কোনো সমস্যা হলে একদম বাড়িতে চলে এসো, কোনো কিছু সহ্য করতে হবে না। মানে বুঝতেই পারছো শিনের পরিবার তাকে কতটা ভালোবাসে। শিন তো স্মাইল করে সেখানে কল কেটে ফেলে। শিন তারপর হানকে বলে, আমার প্যারেন্টসের কথায় কিছু মনে করবেন না। হান বলে, তোমার প্যারেন্টস আসলে অনেক বেশি ইন্টারেস্টিং। আসলে তোমার মা এবং বাবাকে দেখার পর আমার অনেক বেশি জেলাস ফিল হয়। তোমাদের সম্পর্ক এত বেশি ভালো, আমার দেখলে অনেক জেলাসি ফিল হয়। তুমি তোমার প্যারেন্টসের সাথে সব কিছুই শেয়ার করতে পারো, কিন্তু মিয়া আমার সাথে কিছুই শেয়ার করতে পারে না। তাছাড়া মিয়া তো আমাকে অনেক বেশি ভয়ও পায়। শিন বলে, মিস্টার হান তাহলে প্লিজ আপনি আমাকে বিশ্বাস করবেন, আমি যেরকম বলছি সেরকমই করবেন। আমরা কালকে বাইরে যাব এবং মিয়াকে নিয়ে অনেক ঘোরাঘুরি করব। আর আপনি যদি আমার কথা মতো কাজ করেন তাহলে মিয়া আপনার অনেক লস হয়ে যাবে, এটা আমার ওয়াদা। তারপর দেখা যায় তারা তিনজন তো বাইরে ঘুরতে বেরিয়েছিল। শিন বলে, আমার সাথে ঘুরে তোমার অনেক বেশি ভালো লাগবে আর তুমি আমাকে আরো পছন্দ করবে। শিন তো একটা জায়গায় ছবি তোলার মেশিন দেখতে পায় আর বলে, চলো আমরা গিয়ে ছবি তুলবো। সেখানে মিয়া এবং হান তো না করছিল। শিন বলে, হান তুমি কিরকম বাবা? এরকম অ্যাক্টিভিটির মাধ্যমেই তো ভালোবাসা বাড়ে এবং সম্পর্ক। আর তুমি এসব কিছু করতে চাচ্ছ না। ও সেখানে হানকে রাগ দেখাচ্ছিল, তাই হান তো রাজি হয়ে যায়। মিয়া সেখানে টাইপ করে, না আমি যাব না। ও সেখানে বলে, তোমার যেতেই হবে, দেখো তোমার বাবাও তো রাজি হয়ে গেছে, আর ওকে নিয়ে যায়। তারপর দেখা যায় ভেতরে যাওয়ার পর তারা তো হেয়ার ব্যান্ড পছন্দ করে। শিন তো মিয়াকে পরিয়ে দেয় আর সেখানে হানকেও। হান বলে, না আমি এসব পরবো না। শিন তো জোর করে পড়ায় আর বলে, যে খুলবে তার খবর আছে। তারপর দেখা যায় তারা তিনজন মিলে সেখানে ছবি তোলে। শিন তো সবগুলো ছবিকে 3 কপি করে আর তিনজনের ফোনের কাভারে সেই ছবিগুলোকে ঢুকিয়ে ফেলে আর সবাইকে বলে কেউ এই ছবিগুলোকে বের করবে না। মিয়া ভাবে, মায়ের মৃত্যুর পর এটা আমার বাবার সাথে প্রথম ছবি। তারপর শিন ভাবছিল, আমি অনেক সময় ধরে ভালো কোনো কাজ করিনি, তাই আমার চুলকানি হচ্ছে। তখনই ও তার সামনে জামা কাপড়ের একটা শপ দেখতে পায়। সেখানে ওর কাছে আইডিয়া আসে। আরও সেখানে হান এবং মিয়ার দিকে তাকাচ্ছিল। হান বলে, কি হয়েছে? শিন বলে, তোমরা দুজনে সে শপে যাবে এবং জামা কাপড় কেনার নাটক করবে আর যেরকম ড্রামাতে হয় এরকম ভান করবে তোমাদের কাছে কোনো টাকা পয়সা নেই পে করার জন্য। তখনই আমি হিরোইন হিসাবে আসব এবং তোমাদেরকে সাহায্য করব। আমি তোমাদের টাকা পে করব আর তোমাদেরকে বাঁচাবো। সেখানে হান এবং মিয়া তো না করছিল। শিন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি আর তোমরা আসবে আমাকে বাঁচাতে। মিয়া সেখানে টাইপ করে এবং তার বাবাকে বলে, বাবা চলো আমরাই যাই, না হলে সে নিজেকে লজ্জিত করে ছাড়বে। তারপর তো সেখানে মিয়া এবং হান ভেতরে চলে যায়। তারপর দেখা যায় ও তো টাকা পে করার জন্য সে শপে যায় যাতে মিয়া এবং হানকে বাঁচাতে পারে। শিন তো ভেতরে আসার পর অবাক হয়ে যায়, কারণ সবাই তো সেখানে হানকে গ্রিট করছিল। শিন বলে, কেউ তোমাকে ইনসাল্ট করছে না, উল্টো সবাই তোমাদেরকে সম্মান করছে। সবাই তোমাদেরকে আগে থেকেই চেনে, কেন আমাকে জানাওনি? হান বলে, বলার সুযোগই দাওনি। শিন তো সেখানে 3টা কিচেন কিনে, একটা হানকে দেয়, আরেকটা মিয়াকে আর আরেকটা তার। আরও হানকে বলে, একটা তুমি তোমার ফোনে লাগাবে আর আমি এবং মিয়া ব্যাগে লাগাবো। আরও সেখানে বাবা এবং মেয়েকে রেখে দেখে, তখন ওরাও তো রাজি হয়ে যায়। তারপরে সিনে শিন তাকে স্কুলে নিয়ে আসে আর বলে, তোমাকে কেউ বুলি করলে আমাকে জানাবে, আমি চলে আসব। আর যদি কিছুর প্রয়োজন হয় তাহলেও কল করো। মিয়া টাইপ করে আর বলে, তুমি অনেক বেশি কথা বলো। তখনই অন্য সব স্টুডেন্টের প্যারেন্টসেরাও ভেতরে প্রবেশ করে আর একজন তো ইচ্ছা করে ওকে ধাক্কা মারে আর সামনে যাওয়ার পর অনেক বেশি স্টাইল মারে। সেখানে প্রিন্সিপাল এসে তাকে অনেক সম্মান দেয় এবং কালকের পিটি মিটিংয়ের যে ইলেকশন হবে সে ব্যাপারে জানায় আর তাকে ইনভিটেশন কার্ডও দেয়। সে তো সেখানে প্রশ্ন করে, পিটিএ আবার কিসের জন্য? সেখানে প্রিন্সিপাল বলে যে পিটিএ হবে, তার কাছে অনেক পাওয়ার থাকবে আর পিটিএ অনেক কিছুই হ্যান্ডেল করবে।
আর যে পিটিএ হবে তার সাথে কেউ পাঙ্গা নিলে তার বাচ্চারা কোনো ইভেন্টেই আসতে পারবে না, আর কোনো অনুষ্ঠানেও তারা সামনের সিটে বসতে পারবে না, আর তার অনুমতি ছাড়া কোনো কম্পিটিশনেও ভাগ নিতে পারবে না। শিন তো সবকিছু শোনার পরে ভাবে যদি এরকম হয় ওদের মধ্যে যে কেউ তো মিয়াকে বুলি করতে পারে, তাইও বলে এই ইলেকশনে আমিও ভাগ নিব। সেই ধনী মহিলা সু বলতে শুরু করে, তুমি কি আগের পিটিএ কারা হয়েছিল জানো? তারা সবাই তো অনেক বড় মানুষ ছিল, তাদের স্ট্যাটাস অনেক বেশি হাই, একেবারে আমার মতো। আর তুমি নিজেকে দেখো, তোমার কাপড় দেখো কত বেশি পুরানো। আর তার ছেলেও তো শিনকে এবং মিয়াকে ইনসাল্ট করে। আর সে বলে, মিয়া তুমি হচ্ছে বোবা আর তোমার মা হচ্ছে ভিখারি। সেখানে শিন বলে, আরেকবার বলে দেখাও। সু তার ছেলেকে বলে, সত্যি বলো না। আর শিনকে বলে, বাচ্চা মজা করছে, কিছু মনে করো না। সেখানে প্রিন্সিপাল তো শিনকেও ইনভাইট করে সে ইলেকশনের জন্য, আর বলে পিটিএ হওয়ার জন্য যে কেউ ইলেকশনে ভাগ নিতে পারে। তারপর দেখা যায় শিন তো বাড়িতে আসার পর অনেক বেশি রাগ দেখাচ্ছিল আর বলছিল সু নিজেকে কি মনে করে, সে আমাকে ওল্ড স্টাইল বলেছে, সে নিজে কি স্টাইলের ব্যাপারে কিছু জানেও? সে কি নিজের জামা নোটিস করেছিল একেবারে 80 বছরের পুরনো মহিলার মতো। সেখানে হান এসে বসে। শিন বলে, আমি একেবারে ডিসাইড করে নিয়েছি আমি সে কম্পিটিশনে ভাগ নিব, আর এই ইলেকশনে আমিই জিতব। মিস সু নামের সে মহিলা একদমই ভালো না, না হলে সে মিয়াকে বুলি করতে পারে। হান বলে, তোমার যা করতে ইচ্ছা হয় তুমি তাই করো, আমি তোমাকে সাপোর্ট করব। শিন তো খুশি হয় আর মিয়াকে বলে, চলো আমরা স্ক্রিপ্ট রেডি করি যাতে মিস সুকে ভালো শিক্ষা দেওয়া যায়। তারা দুজনে যখন যাচ্ছিল তখনই হান তার সেক্রেটারিকে কল করে আর বলে, মিয়ার স্কুলে 10 তলা ভবন ডোনেট করো আর 5 বছরের জন্য কন্ট্রাক্ট বাড়ানো হোক। শিন তো খুশি হয়ে যায় আর বলে, পিটিএ প্রেসিডেন্ট হওয়ার জন্য 10 তলা ভবন। হান বলে, হ্যাঁ এখন তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। শিন তো সেখানে অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে, থ্যাংক ইউ বস। তারপরে সিনে দেখা যায় সে মিটিংয়ের সিন। সবাই তো সেখানে ওর চামচারা মিশুকে বলছিল, আমরা সবাই জানি পিটিএ প্রেসিডেন্ট তুমিই হবে, কারণ তোমার স্ট্যাটাস সব থেকে বেশি হাই। সেখানে সবাই তার গোলামি করছিল যাতে মিশু ওদের বাচ্চাদের সাথে খারাপ কিছু না করে। তারপর দেখা যায় সেখানে শিনের তো এন্ট্রি হয়। ও তো একেবারে দামি দামি জামা কাপড় পরেছিল আর তার গহনা ব্যাগের দামও অনেক বেশি ছিল। সেখানে ও তো সবার মনোযোগ আকর্ষণ করে ফেলে আর সবাই তো ওকেই দেখছিল। ও একেবারে মিশুয়ের সামনে এসে বসে। যারা যারা পার্টিসিপেট করেছিল সবাই সেখানে জানাচ্ছিল তারা কেন পিটিএ প্রেসিডেন্ট হতে চায়। শিনের পালা আসলে সেখানে শিন বলে, আমার হাজব্যান্ড এখানে 10 তলা বিল্ডিং ডোনেট করেছে। মিশু দাঁড়ায় আর বলে, আমার হাজব্যান্ড 1 মিলিয়ন টাকা ডোনেট করেছে। আর সে অনেক শো অফ করছিল, ও ছাড়া পিটিএ প্রেসিডেন্ট কেউ হতেই পারবে না। শিন তো সেখানে দাঁড়ায় আর বলে, আমার হাজব্যান্ড যে 10টা ভবন ডোনেট করেছে তার এক একটার মূল্য হচ্ছে 10 মিলিয়ন টাকা। মিশু তো আবার এই সব কিছু দেখে অনেক বেশি জেলাস হয়, কারণ তার থেকেও বেশি টাকা ওর হাজব্যান্ডের আছে। তারপর সেখানে ভোট করার পালা। সবাই তো আমাদের শিনকে ভোট করে কারণ সে সব থেকে বেশি বড় লোক। মিশুকে তো অনেক কম মানুষই ভোট করে, এরকম ভাবেই শিন তো প্রেসিডেন্ট হয়ে যায়। সেখানে শিনকে সবার সামনে ডাকা হয় ভাষণ দেওয়ার জন্য। এসব দেখে মিশু তো অনেক বেশি জ্বলে আর শিন সবাইকে বলে, আপনাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, কারণ আমার হাজব্যান্ডের কাছে কোনো কিছুরই কমতি নেই। ও তো সেখানে অনেক বেশি বড় মানুষই দেখায় এবং সবাই তো পুরাই শকড। তারপর শিন তো মিয়ার সাথে ঘুরছিল আর বলে, আমার পারফরমেন্স কেমন ছিল? মিয়া টাইপ করে আর বলে, মোটামুটি। সেখানে অনেক বাচ্চার মারাই তো তার কাছে আসে তাকে কংগ্রাচুলেশন জানায়। আর সু তো সেখানে তার ছেলেকে ইশারা করে। তাই মিয়া যখন কথা বলছিল তখনই তার ছেলে ওর কাছে আসে আর বলে, আমার মা তোমার মাকে সরি বলতে চায়, তাই তুমি প্লিজ আমাকে সাহায্য করো। তখন সে ছেলে ওকে একটা স্টোর রুমে নিয়ে যায় এবং বন্দি করে রাখে। আর ঠিক সে সময় তার ফোনও কাজ করছিল না। মিয়া তো অন্ধকারে বসে সেখানে কান্না করে। শিন খেয়াল করে আশেপাশে কোথাও মিয়া নেই, তাই ও সবখানে ওকে খুঁজতে শুরু করে। মিয়ার তো অন্ধকারে তার মায়ের কথা মনে পড়ে, যেখানে তার মা তাকে বাঁচানোর জন্য ছোটবেলায় একটা জায়গায় লুকাচ্ছিল। আর তার মা তারপর সামনে চলে যায়, সে গুন্ডারা তখন তাকে মেরে ফেলে। এসব মনে পড়ার পর তার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখনই শিন আসে আর ওকে সামলায়। শিন বলে, ভয় পেও না, আমি চলে এসেছি আর আমি কখনোই তোমাকে একা ছাড়বো না। শিন বুঝতে পারে এসব কিছু মিশুয়ের কাজ।
ও সেখানে মিয়াকে নিয়ে সে পার্টিতে পৌঁছে যায় এবং বলে সে কি তোমার সাথে এরকম করেছে। মিয়া সেখানে হ্যাঁ ইশারা করে। শিন তখন রেগে তার উপরে চিল্লায় এবং তার চুল ধরে টানতে শুরু করে। সেখানে দুইজনের মধ্যেই ফাইটিং শুরু হয়ে যায়। মিস শু তো সেখানে ওকে ধাক্কা মেরে ফেলে দেয় আর ওকে মারতেই যাবে। তখনই মিয়া সামনে আসে আর বলে আমার মাকে মারবে না। সেখানে হানও চলে আসে এবং দেখতে পায় ও তো কথা বলেছে। শোয়ের ছেলে বলে এই মিউট তো কথা বলেছে। শিন তো রেগে যায় আর বলে তোমার এত সাহস ওকে মিউট বলেছ। মিস শু বলে সে তো আগে বোবাই ছিল, এখন একটা কথা বলে নিয়েছে তো কি হয়েছে। আর তুমি সবার সামনে আমাকে ইনসাল্ট করেছ আর আমার চুলও টেনেছ। আমি আজকে তোমাকে ভালো শিক্ষা দিব। শিন আর হান তো সেখানে ওকে চর মারে। সে বলে তোমরা দুজনে মিলে আমাকে মারছো, তোমাদের কাছে টাকা আছে বলে তোমরা এসব কিছু করবে, আমি এখনই পুলিশ ডাকবো। হান বলে এসব কিছু করে কোনো লাভ হবে না, তুমি পিটিএ হওয়ার জন্য যা যা করেছো সবই ফাঁস হয়ে গেছে। তুমি সবাইকে বলেছো তুমি পিটিএ হবে আর সবার কাছ থেকে অনেক টাকা হাতিয়েছো যা একেবারেই ইল্লিগাল। সব প্রমাণ পুলিশকে দিয়ে দেওয়া হয়েছে। আর ও সেখানে মিয়াকে এবং শিনকে নিয়ে চলে যায়। তারপর দেখা যায় তারা তো একসাথে হাঁটছিল। শিন তো খুশি হয়ে বলে এখন যদি কেউ তোমাকে বুলি করে তুমি আমার নাম বলবে, আমি কাউকে ছাড়বো না যারা তোমাকে কোনো ক্ষতি করবে। মিয়া সেখানে আচ্ছা বলে। শিন বলে আমার আসতে দেরি হয়ে গেলে তোমার নিজেরই ফাইট ব্যাক করতে হবে, আর যদি ফাইট করতে না পারো তাহলে কামড় বসিয়ে দিও। আরও সেখানে প্র্যাকটিক্যালভাবে করে দেখাচ্ছিল মেয়েরা কিছু করলে চুল টেনে একেবারে সোজা করে ছাড়বে, আর ছেলেরা যদি প্যারেশান করে তাহলে এরকমভাবে লাথি মারবে। এসব কিছু করতে গিয়ে ও যখন পড়েই যাবে সেখানে হান ওকে বাঁচায়। শিন তো সেখানে আবারও তার সাথে কথা বলছিল। হান ভাবে আমার মেয়ে মিয়াকে না কোনো ডাক্তার আর না কোনো ন্যানি কেউই ঠিক করতে পারতো না, ওর প্রয়োজন ছিল শুধুমাত্র একজন মায়ের, যার অভাব শিন এখন পূরণ করে দিয়েছে। তারপর দেখা যায় তারা তো একসাথে বাড়িতে চলে যায়। শিন তারপর বাড়িতে আসার পর ওকে ড্রিঙ্ক দেয় আর বলে আসলে আমার একটা রিকোয়েস্ট আছে, কিছুদিন পরই ফেস্টিভ্যাল, তাই আমি বাড়িতে গিয়ে আমার প্যারেন্টসের সাথে সেলিব্রেট করতে চাই। শিন তো সেখানে 3 দিনের ছুটি চায়। ও বলে আচ্ছা ঠিক আছে, 1 সপ্তাহ তুমি সেখানেই কাটাও, তুমি কালকেই চলে যেও। ও তো অনেক বেশি হ্যাপি হয়। শিন তো মিয়াকে হাক করে আর বলে তুমি একদমই টেনশন করবে না, আমি আসার সময় আমার মায়ের কাছ থেকে তোমার জন্য অনেক খাবার নিয়ে আসবো। আরও খুশিতে সেখানে হানকেও হাক করে ফেলে আর বলে বস তুমি আসলে অনেক বেশি ভালো। আর এসব দেখে মিয়া তো পুরাই শকড আর হান তো ব্লাশ করে। তারপর শিন ভাবছিল আমি আজকে আমার প্যারেন্টসের কাছে যাব, সব থেকে স্টাইলিশ জামা কাপড় পরে যাব, কিন্তু ও তো বুঝতে পারছিল না ও কোন জামা কাপড় পরবে, তাই বারবার মিয়াকে আওয়াজ লাগায় ওকে জামা চুজ করতে সাহায্য করার জন্য। কিন্তু মিয়া তো কিছু বলে না, তাই ও সবখানে মিয়াকে খুঁজতে শুরু করে। ও খুঁজতে খুঁজতে একটা রুমে চলে আসে যেখানে মিয়া অনেক বেশি কান্না করছিল। শিন তো জলদি করে সেখানে আসে আর ওকে বের করে। শিন বলে তুমি কেন এখানে বসে আছো, কি হয়েছে আমাকে বলো। মিয়া বলে যখন স্কুলে কেউ আমাকে বুলি করতো আমি আমার মায়ের কাছে আসতাম এবং মাকে সব কিছু বলতাম, মা আমাকে এরকমভাবে হাক করতো আর বলতো সে সব সময় আমাকে রক্ষা করবে, আর সেই গুণটা তো আমার মাকে সেখানে মেরেই ফেললো। শিন বলে যা হয়েছে হয়ে গেছে, তুমি একদমই কষ্ট পেও না। মিয়া বলে তুমি আমার সাথে কত ভালো, আমাকে সব টয় দাও, আমার সাথে কত ভালো ব্যবহার করো, আমাকে সব সময় সাপোর্ট করো, আমার কষ্টের সময় আমার পাশে থাকো, তুমি আসলে অনেক বেশি ভালো। শিন বলে তুমি ভালো এ কারণে আমিও ভালো। শিন বলে কিন্তু মায়ের জন্য আমার খারাপ লাগে, কারণ তার যাওয়ার পর থেকে আমি তোমাকে সব থেকে বেশি পছন্দ করি আর আমার মায়ের জায়গা তোমাকে দিয়ে দিয়েছি। আমার এরকম মনে হচ্ছে আমি আমার মাকে ধোঁকা দিয়েছি। শিন বলে এরকম কিছুই না, তুমি কাউকে ধোঁকা দিচ্ছ না, আসলে একটা ব্যাপার আছে যা আমরা দুজনেই তোমার কাছ থেকে লুকিয়েছি। আসলে তোমার বাবার সাথে আমার কোনো বিয়ে হয়নি, আমি তোমার বাবার সাথে কন্ট্রাক্ট সাইন করেছি আমি তোমার সৎমা হয়ে থাকবো, আর এই কাজের জন্য সে আমাকে টাকা দেয়। আমার কাজ হলো তোমাকে দেখাশোনা করা আর তোমাকে রক্ষা করা। মিয়া বলে এর মানে তুমি এই কাজ করছো বলে আমার সাথে এত বেশি ভালো। শিন বলে আমি যখন প্রথম এসেছিলাম তখন শুধুমাত্র এটাই ভাবতাম যে কোনোভাবেই হোক এই জব আমি হাতছাড়া করতে পারবো না, কিন্তু এখন তোমার সাথে আমার বন্ডিং অনেক বেশি ভালো হয়ে গেছে। তোমার কাছে থাকার পর আমি অনেক বেশি অ্যাটাচড হয়ে গেছি, তোমার কষ্ট হলে আমারও কষ্ট হয়, আর কেউ তোমাকে আঘাত করলে আমার ইচ্ছা করে আমি ওদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ি। তুমি যদি স্যাড হও তাহলে কোনো ব্যাপার না, তোমার আমাকে মা বলতে হবে না।
আমি বুঝতে পারছি তোমার মা তোমাকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছে। সে তোমাকে কতটাই না ভালোবাসে, আমি তার জায়গা কখনোই নিতে পারবো না বা নিতেও চাই না। কিন্তু সব সময় আমি তোমার জন্য ফাইট ব্যাক করতে পারবো, একেবারে তোমার বেস্ট ফ্রেন্ডের মতো। মিয়া বলে তুমি আসলেই অনেক বেশি ভালো। শিন বলে আমি জানি তুমি অনেক আগে থেকেই আমাকে পছন্দ করো, কিন্তু নাটক করছিলে। তখন মিয়া তো সেখানে লুকাচ্ছিল। শিন বলে আচ্ছা ঠিক আছে, আর লজ্জা পেও না। আজকে আমি বাড়িতে যাব, ভালো মেয়ে হয়ে থেকো। হান তো দূর থেকে সব কিছুই শোনে আর স্মাইল করে। তারপর দেখা যায় শিনের যাওয়ার পর সে তো ভালোভাবে খাবারও খায় না। সেখানে হান বলে কি হয়েছে, তুমি কেন কিছু খাচ্ছ না? মিয়া বলে সব কিছু অনেক বেশি শান্ত, আমার তো আবার এত শান্ত থাকার অভ্যাস নেই। মানে শিন তো বাচালের মতো বারবার কথাবার্তা বলতো, আর ওদের এখন ওর অভ্যাস হয়ে গেছে। আরও সেখানে মিয়াকে বলে তুমি জলদি করে রেডি হয়ে যাও, আমরা বাইরে যাব আর শিনকে আনতেও। মিয়া খুশি হয়ে যায়। তারপর ওরা যখন গাড়িতে ছিল, মিয়া বলে বাবা আমরা কি খালি হাতে যাব? তখন হান তো গাড়ি থেকে বের হয় ফল নেওয়ার জন্য। সে দোকানদার যখন বুঝতে পারে সে অনেক বড় লোক, সে সব কিছুর দাম অনেক বেশি বলে। আর হান যখন এতগুলো টাকা সেখানে পে করতেই যাবে, শিন বলে তোমরা এখানে, আমি তো সয়া সস নিতে এসেছিলাম, কিন্তু এসব ফল কার জন্য? মিয়া বলে তোমার সাথে দেখা করতেই আমরা যাচ্ছিলাম। কিন্তু সেখানে বিল পে করতে ওদেরকে সাহায্য করে আর দুইজনকে ওদের বাড়িতে নিয়ে যায়। শিন বলে কিন্তু হঠাৎ করে আপনারা আসলেন? ও বলে মিয়া তোমাকে অনেক মিস করেছিল। তাছাড়া এই ফলে কি হবে, নাকি আমি আমার সেক্রেটারিকে বলে আরও কিছু আনাবো? শিন বলে আরে না, আর কিছুই নিতে হবে না। তারপর দেখা যায় তারা সবাই একসাথে বসেছিল খাবার খাওয়ার জন্য। শিনের মা তো মিয়াকে খাবার দেয়, মিয়া তাকে গ্র্যান্ডমা বলে। হান তো সেখানে শিনের অনেক প্রশংসা করে যে সে মিয়ার অনেক ভালো খেয়াল রাখে। শিনের প্যারেন্টসেরা অনেক খুশি হয়। সেখানে হান তো শিনকে খাবার সার্ভও করে। শিনের প্যারেন্টসেরা হানকে ওর ছোটবেলার সব কীর্তি কারখানা সবই বলে দেয়। তারা এই সব কিছু শোনার পরে অনেক হাসে। আর শিন বলে আর কিছু বলো না। শিনের প্যারেন্টস বলে যদি আপনাদের আর কোনো প্ল্যান না থাকে আজকে রাতে আপনারা এখানেই থাকেন। তখন হান আর মিয়া তো রাজি হয়ে যায়। আর পুরো পরিবার তো অনেক হ্যাপি, একসাথে টোস্ট করে। শিন তো ওর জন্য জামা রেডি করে আর ওকে তার রুমেই ঘুমাতে বলে। তারপর শিন তাকে ঘুম পাড়ায়। তার ঘুমানোর পরপরই তো ও বাইরে যায়। হান বেচারা সেখানে সোফায় ঘুমাচ্ছিল। শিন ওকে জাগায় আর বলে আমার রুমে চলো। হান তো অবাক হয়। ও তাকে নিজের রুমে নিয়ে যায় আর বলে দেখো আমি তোমার শোয়ার জন্য ব্যবস্থা করেছি, যাতে হান মিয়ার সাথে ঘুমাতে পারে, তাই ও এ ব্যবস্থা করেছিল। সেখানে হান ওকে ধন্যবাদ জানায় আর বলে আজকে তুমি আমাকে ঘর ফিল করিয়েছো। হান তো শিনকে বলে তুমি কি মিয়ার আসল মা হবে? কিন্তু অতক্ষণে শিন তো ঘুমিয়ে পড়েছে। আরও ঘুমের ঘোরে ওকে টয় ছুঁড়ে মারে। হান বলে সে ঘুমিয়ে ঘুমিয়ে আবার ফাইটিংও করে ফেলে। ও সেখানে শিনকে কভার করে ফেলে। তারপর দেখা যায় তারা একসাথে বের হয়েছিল। শিনের রোদ লাগছিল, তাই হান এসে ওকে কভার করে। তারা সবাই তো রাস্তার খাবার অনেক মজা করে খায়। তারা সেখানে যখন এনজয় করছিল তখনই ওর সামনে ওর আন্টি চলে আসে। আর সে আন্টি বলে তুমি আবারও তোমার জবে হিরো হতে গিয়েছিলে আর আবারও তোমার জব খুইয়েছ। শিন বলে আপনার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, নিজের গ্র্যান্ডসনকে নিয়ে চিন্তা করেন। সেখানে আন্টি তাকে অনেক কথা শোনায় আর বলে আমার মেয়ে তো হান গ্রুপে কাজ করে, আর তুমি গ্র্যাজুয়েশনের পরে কোনো কাজই করতে পারছো না, তোমাকে কে বিয়ে করবে? শিনের প্যারেন্টস তাকে অনেক কথা শোনায় আমাদের মেয়ের ব্যাপারে কেন আপনি কিছু বলছেন। সেখানে আন্টি তার মেয়েকে নিয়ে অনেক বেশি বড়াই করে। সেখানে কার নিয়ে হানের সেক্রেটারি আসে আর বলে মিস্টার হান আপনি যা যা বলেছিলেন সব উপহার আনা হয়েছে। আন্টি শক হয়ে যায়, সে হচ্ছে মিস্টার হান। সে তো ওকে সরি বলে আর সে বলে প্লিজ আমার কথাগুলোকে মনে নেবেন না। তাছাড়া শিন তো অনেক ভালো এবং সুন্দরী একটা মেয়ে, তার অনেক ভালো জায়গায় বিয়ে হবে। আর সব কিছুর জন্য সরি বলে সে চলে যায়। শিন তো পেছন থেকে আন্টিকে বলে আপনি এরকম বলছিলেন মিস্টার হানকে বিয়ে করার যোগ্য শুধুমাত্র আপনার মেয়ে। আন্টি তো লজ্জা পেয়ে চলে যায়। ও তারপর হানকে ধন্যবাদ জানায়। হান বলে কেন? ও বলে আমি আগে যখনই আমার মায়ের সাথে বের হতাম আমার আন্টি আমাকে নিয়ে অনেক কথাবার্তা বলতো আর আমার প্যারেন্টসকে অনেক লজ্জিত করতো, কিন্তু আজকে তোমার জন্য আমি অনেক সম্মান পেয়েছি, আমার প্যারেন্টস গর্বিত হয়েছে। হান বলে সব কিছু তোমার জন্যই হয়েছে, তুমি নিজের জবের পরোয়া না করে আমার মেয়েকে বাঁচিয়েছ, এই সব কিছু তুমি ডিজার্ভ করো।
সে ফেস্টিভ্যালে সবাই সেখানে মজা করে এবং একসাথে আতশবাজি দেখে। এখানে তিনজনকে একদম একেবারে ফ্যামিলি লাগছিল। সেখানে হানের কাছে ওর মায়ের কল আসে। মা বলে, পরশুদিন আমাদের এখানে ফ্যামিলি ডিনার হবে, তুমি চলে এসো, আর সাথে মিয়াকে এবং শিনকেও নিয়ে এসো। কল কাটার পর হান তো শিনকে জিজ্ঞেস করে, তুমি কি সেখানে যেতে চাও? আমি তোমাকে ফোর্স করব না। সেখানে শিন ভাবে হানের মা আগে অনেক বড় একজন বিজনেস উমেন ছিল, যার ব্যাপারে সে আগে অনেক শুনেছে, তাই ও সেখানে এক্সাইটেড হয় দেখা করার জন্য। সেখানে শিন তাকে তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। ও বলে, আমার মা অনেক ইমপ্রেসিভ ছিল আর সে কোম্পানি নিজেই স্টার্ট করেছিল, কিন্তু আমাকে পালার জন্য সে সব কিছুই ছেড়ে দেয়, আর তারপর থেকে সে একজন হাউসওয়াইফ। শিন বুঝতে পারে এসব কিছু বলতে গিয়ে সে কত আপসেট হয়েছে। তারপর দেখা যায় তারা তো হানের প্যারেন্টসের বাড়িতে চলে আসে। মিয়া তার গ্র্যান্ডমার কাছে যায় আর তাকে গ্র্যান্ডমা বলে। হানের মা তো অনেক খুশি হয়, কারণ সে এখন কথা বলতে পারছে। হান তার মায়ের কাছে ওকে পরিচয় করায়, সে হচ্ছে আমার ওয়াইফ। ওর মা সেখানে খুশি হয়। সেখানে হানের বাবা তো শ্যানের আন্টির সাথে কথাবার্তা বলছিল, আর নিজের ওয়াইফকে একদমই মূল্যায়ন করে না। হানের গ্র্যান্ডমাও সেখানে হানের মায়ের ওপরেই চিল্লাচ্ছিল, তার মাকে অর্ডার দিচ্ছিল, তুমি কেন কথাবার্তা বলছো, গিয়ে কাজ করো আর খাবার সার্ভ করো। সেখানে হানকে কেউ ভালোভাবে ট্রিটও করে না, সবাই তো সে আন্টির ছেলেকেই ভালো করে ট্রিট করছিল। হানেরও সি ফুড পছন্দ, কিন্তু সেখানে সব খাবার তো আন্টির ছেলেকেই দেওয়া হচ্ছিল। এসব কিছু দেখার পর তো শিনের অনেক বেশি রাগ হচ্ছিল, কেউ তাকে এবং তার মাকে মূল্যায়ন করছিল না। হানের মা তো সেখানে বসতেও পারছিল না, এত কাজ করতে হচ্ছিল। শিন ভাবে এত বড় বিজনেস উমেনকে এরকম কাজ করতে হচ্ছে, আর সে আন্টি তো ম্যাডাম হয়ে বসে আছে। আন্টির ছেলে তো সেখানে ডিমান্ড করে সে চায় জেনারেল ম্যানেজার হতে, তাও আবার হানের কোম্পানিতে। এখানে হানের বাবা এবং হানের গ্র্যান্ডমা তো হানকে এ ব্যাপারে বলছিল। এবার তো শিন আর সহ্য করতে পারে না আর বলে তার কাছে কোনো কোয়ালিফিকেশন আছে। হানের বাবা তো সেখানে ওর উপরে চিল্লায় আর বলে, তুমি এসব বলার কে? শিন বলে, আমি তার ওয়াইফ আর এসব কিছু আমি ডিসাইড করতে পারি। হানের কাজিন ওকে কথা শোনায়, শিন তো আর সহ্য করতে পারে না আর সেই ছেলেকে সেখানেই মারতে শুরু করে। আন্টি থামায়, হানের বাবা সেখানে কিছু বলবে, শিন বলে, চুপ থাকেন। যে নিজের ছেলে এবং ওয়াইফকে ছেড়ে অন্য কারো পক্ষ নিয়ে কথা বলে তার মুখ থেকে আমি কিছু শুনতে চাই না। হানের বাবা তো সেখানে রেগে যায় এবং তার ওয়াইফকে বলে, তুমি নিজের ছেলেকে ভালো শিক্ষা দিতে পারোনি, তাই সে তো তার ওয়াইফকে কন্ট্রোল করতে পারছে না। হানের মা বলে, তুমি বাইরের মানুষের জন্য ওদেরকে কথা শোনাচ্ছ। সেখানে আন্টি তো ক্ষমা চাওয়ার নাটক করে আর বলে, প্লিজ আমার ছেলেকে প্যারেশান করবে না। হানের বাবা এসব দেখার পর তো রেগে যায় এবং নিজের ওয়াইফকেই চর মারে। পেছন থেকে হান বলে, মা তুমি আর কত সহ্য করবে? ওর মা তো সেখানে রুমে চলে যায়। হান তারপর মিয়াকে পাঠায় এবং তার বাবাকে সেখানে বলে, সেই কোম্পানি আমার মেহনতে হয়েছে, আমি আমার কোম্পানির কোনো কিছু কাউকে দেব না। আর আপনি ভুলে যাবেন না, আপনি কোনো ভালো বাবাও না আর ভালো স্বামীও না। আর আজকে আমার মা কিছু খেতে পারেনি, তাই কেউ খেতে পারবে না। আর টেবিলের সব খাবার ফেলে দেয়। তার কিছুক্ষণ পর সিন্তু ওর মায়ের কাছে আসে। সেখানে ওর মা বলে, আমি সব সময় চেয়েছি হানকে একটা কমপ্লিট ফ্যামিলি দিতে, যাতে ওর কাছে বাবা এবং মা দুজনেই থাকে। তাই আমার স্বামী যাই করুক না কেন আমি সব সময় চুপ থেকেছি, কিন্তু এই চুপ থাকার কারণে আমার হান তো আমার কাছ থেকে দূরে হয়ে গেছে। তখনই হান তার মায়ের কাছে আসে আর বলে, মা আমি তোমাকে ঘৃণা করি, কারণ তুমি আমার জন্য এত কষ্ট সহ্য করো। আমি চাই তুমি নিজের জন্য স্ট্যান্ড নাও আর একেবারে ফ্রি হয়ে যাও। আমি এখন বড় হয়ে গেছি, তুমি প্লিজ আর কিছু সহ্য করবে না, এই সম্পর্ক থেকে ফ্রি হয়ে যাও, ডিভোর্স নিয়ে নাও। ও তার মাকে বোঝায় যে বিয়েতে কোনো সম্মান নেই, সে বিয়েতে থেকে কোনো লাভও নেই। সেখানে তার মাও তখন রাজি হয়ে যায়। হানের মাকে নিয়ে সে চলে যায়। অন্যদিকে হানের বাবাও তো আন্টির ব্যাপারে সব জানতে পারে, মানে আন্টি তার মায়ের ব্যাপারে তাকে উস্কেছিল এবং সে তার কথায় এসে এসব কিছু করেছিল। হানের বাবা সেখানে জানতে পেরে যায় সে টাকার জন্য তার সাথে এত ভালো হয়েছিল। সব জানার পর তো আঙ্কেল সেখানে ক্ষমা চায়, কিন্তু হানের মা বলে দেয়, আমি তোমার কাছ থেকে ডিভোর্স নিয়ে নিব। আর দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই, ডিভোর্সের জন্য সে ফাইল করে ফেলেছে। তারপরে সিনে হানকে ওর মা বলে, জলদি করে ওকে প্রপোজ করে দাও, না হলে কিন্তু তোমার সামনে ওকে অন্য কেউ বিয়ে করে ফেলবে। হানও সেখানে ডিসাইড করে ও শিনকে সব কিছু বলে দিবে ও তার জন্য কি ফিল করে। সেখানে শিনের কাছে 5 মিলিয়ন টাকা চলে আসে, কারণ ওর কাজ তো কমপ্লিট হয়ে গেছে। শিন ভাবে হান আমার সাথে কন্ট্রাক্ট শেষ করতে চায়।
তার মেয়ে এখন ঠিক হয়ে গেছে, তাই সে চায় আমি তাকে ছেড়ে চলে যাই। শিন ভাবছিল আমার কেন এত বেশি খারাপ লাগছে আর ও সেখান থেকে চলে যায়। ও তো যাওয়ার আগে অনেক কান্না করে। হান তো সেখানে বাড়িতে আসে কেক নিয়ে এবং মিয়াও তার সাথে ছিল। তারা ভেবেছিল তারা শিনকে সারপ্রাইজ দিবে, কিন্তু বাড়িতে আসার পর কোথাও ওকে দেখতেই পায় না। মিয়া বুঝতে পারে সে চলে গেছে, তাই ও অনেক কান্না করে। তারা দুজনেই জানতে পারে শিন তো ব্লাইন্ড ডেটে গেছে। হান তাই জলদি করে সেখানে চলে যায় এবং ব্লাইন্ড ডেটের সেই ছেলেকে তাড়িয়ে দেয়। আরও ফুল নিয়ে সেখানে শিনকে প্রপোজ করে। শিন বলে, তাহলে তুমি কেন আমাকে টাকা ট্রান্সফার করেছো? হান বলে, কারণ আমি চেয়েছিলাম আমাদের মধ্যে কোনো কন্ট্যাক্টের সম্পর্ক থাকবে না, সব সম্পর্ক আসল হবে। এখন থেকে আমরা সত্যিকারই কাপল হয়ে যাব, কোনো কন্ট্যাক্ট নেই আর কোনো কাজও নেই। আর তুমি কি মিয়ার আসল মা হবে? শিন তো রাজি হয়ে যায়। তারা দুজনে একে অপরকে কিস করে। এই সব কিছু শিনের প্যারেন্টস হানের মা এবং মিয়া লুকিয়ে লুকিয়ে দেখছিল। তারা এসব দেখার পর তো অনেক খুশি হয়। এরকমভাবেই দুইটা কাপালের মিল হয়ে যায়। এই সুন্দর হ্যাপি এন্ডিংয়ের সাথে এই ড্রামাটাও শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।